ফেডারেশন আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হুসাইন এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের সভাপতি সাহেব সবার নাম পরিচয় করে দিয়েছেন, আমি এসে দিকে যাচ্ছি না। সাংবাদিক বন্ধুগণ, সড়ক পরিবহন আইন সংশোধন ও প্রয়োজনীয়তা ও সড়ক পরিবহন বিদ্যমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সালাম নিবেন। আপনারা অবগত আছেন, বর্তমান সড়ক পরিবহন শিল্প এক সংকটকাল অতিক্রম করছে। বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন বিদ্যমান পরিস্থিতির আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনের বিষয়বস্তু অর্থাৎ সড়ক পরিবহন আইন 2018 সংশোধন প্রস্তাব, জনস্বার্থে সামগ্রিক বিবেক বিচার বিষয়ে গুরুত্ব সহকারে প্রকাশ ও প্রচারণার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের সংগঠনের প্রতিনিধি ও সড়ক পরিবহন শিল্প খাতে যেসব সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন হয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় গণমাধ্যম কর্মী ভাইয়েরা, বৈশ্বিক মহামারী করোনার আক্রান্ত হয়ে ইতিমধ্যে পরিবহন শ্রমিক সহ দেশের বিভিন্ন স্তরে যেসব মানুষ আমাদের মাঝ থেকে চির বিদায়ের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছে। এর সাথে সৌভাগ্য পরিবারের সদস্যের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের ও আপনাদের সকলের স্মরণ আছে ঢাকা চলন্ত বাসে করে ঢাকা শহরে 2জন ছাত্র মর্মান্তিক মৃত্যু ঘটায় পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে সরকার তড়িঘড়ি করে সড়ক পরিবহন আইন 2017 প্রস্তাব করে। প্রস্তাবিত আইনের কতিপয় ধারা সংশোধনের জন্য আমাদের ফেডারেশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। আমাদের প্রস্তাবগুলি বিবেচনা না নিয়ে সরকার সড়ক পরিবহন আইন 2018 পাশ করে। তখন থেকে পরিবহন শ্রমিকদের স্বার্থ বিরোধী ধারাগুলি সংশোধনের জন্য রাজপথে আন্দোলন করে। পরবর্তী সরকার আইন সংশোধন ঘোষণা দিলে শ্রমিকগণ রাজপথ আন্দোলন স্থগিত করে। সরকার গত এপ্রিল মাসে সড়ক পরিবহন আইন 2018 সংশোধনের প্রস্তাব চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে আহ্বান জানান। আমরা সরকারকে প্রস্তাবকে স্বাগত জানাই। আমরা মনে করি চালকদের শাস্তি ও জরিমানা বৃদ্ধি করলে সড়ক পরিবহন শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। ফেডারেশনে বিশ্বাস করে যে সড়ক দুর্ঘটনা কখনো পরিকল্পিতভাবে হয় না। সড়ক দুর্ঘটনা নানা কারণে হয়ে থাকে। সড়কে যে আইন প্রয়োগ করবে তা হবে ভারসাম্যপূর্ণ, জনবান্ধব, মানবিক, গণতান্ত্রিক আইন। তা না হলে নিষ্ঠুর দমন পীড়ন হাতিয়ার পরিণত হবে। তখন মানুষ সেই আইন মানতে আগ্রহী হয় না। সড়ক পরিবহন আইন 2018 গণতান্ত্রিককরণ, ভারসাম্যপূর্ণ সংশোধন, সংস্কার এখন সময়ের দাবি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণপরিবহনে নানা রকম চাঁদার কথা বলা আছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যের থেকে চাঁদা নেওয়া আর চাঁদাবাজির কথা নয়। জিপির নামে চাঁদা, ঘাটে ঘাটে চাঁদা, রাস্তার মোড়ে মোড়ে চাঁদা, মাস্তানি চাঁদা, ডুবা চাঁদা, লাঠিয়ার বাহিনী চাঁদা, স্থানীয় সরকার পৌর টোলের নামে চাঁদা, এই সকল চাঁদাবাজির কারণে গণপরিবহন শ্রমিকগণ চাঁদাবাজদের হাতে জিম্মি থাকে। গণপরিবহন শ্রমিকদের নিয়োগপত্র আইন আছে 1980 সালে, বিধি হয়েছে 82 সালে। ওই আইনটি বলা হয়েছে কোনো গণপরিবহন শ্রমিক নিয়োগপত্র ছাড়া নিয়োগ দিতে পারবে না এবং কোনো শ্রমিক নিয়োগপত্র ছাড়া কর্মে যোগদান করতে পারবে না। এমনকি নিয়োগপত্র ছাড়া বিআরটিএ কোনো গাড়ি রুট পারমিট পাবে না। মালিকেরা চালকের লাইসেন্সের ফটোকপি নিয়ে নিয়োগপত্র বানিয়ে রুট পারমিট গ্রহণ করে, অথচ সেই চালকই জানে না তার নামে নিয়োগপত্র বানিয়ে রুট পারমিট হয়েছে। এই অবৈধ কাজে জড়িত এক শ্রেণী লোক দেশে প্রায় 15 লক্ষ চালক লাইসেন্সের সমস্যা 2 বছর যাবৎ চলছে। চালকগণ সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েও রাজস্ব টাকা জমা দিয়ে লাইসেন্স পাচ্ছে না। ফলে চালকগণ পুলিশের নানা হয়রানি শিকার হন। গত 2 বছর চালক যত টাকা অর্থদণ্ড দিয়েছে তার কোনো হিসাব নাই। লাইসেন্স না থাকার লক্ষাধিক চালক বিদেশ যেতে পারছে না। এই চালক এখন বেকারত্ব জীবনযাপন করছে। বিদেশে যেতে না পারার কারণে কোটি কোটি টাকা রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ। আমাদের দেশে চালকগণ
বিদেশ যেতে না পারার ফলে ওই ওই সকল দেশের কর্মসংস্থানগুলো দখল করছে অন্য দেশের চালকগণ। এই মতো অবস্থায় চালকদের অনেক বড় ক্ষতি হয়। এই ক্ষতি দায়ভার অবশ্যই সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং বিআরটিকে নিতে হবে। গণপরিবহন শ্রমিকদের জন্য দেশে 5টি আইন আছে: নিয়োগপত্র আইন, ট্রাফিক আইন, সড়ক পরিবহন আইন, শ্রম আইন, শ্রমিক কল্যাণ আইন। যে সকল আইনে শ্রমিকদের দমন-পীড়ন করা যাবে সেই সকল আইন দ্রুত প্রয়োগ করা হচ্ছে, অথচ নিয়োগপত্র আইন, শ্রমিক কল্যাণ আইন বাস্তবায়ন করতে সরকার আন্তরিক অভাব রয়েছে। তাই এই সকল আইনের প্রয়োগ নাই। প্রিয় বন্ধুগণ, সড়ক শিল্পে শ্রমিকদের অবহেলা করে দমনমূলক আইন কানুন জাতাকলে পিষ্ট হলে সরকার ও রাষ্ট্র সমাজ কাঙ্ক্ষিত সেবা আশা করতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ভাইদের মতো পরিবহন শ্রমিক দেশের দিনরাত সেবা করে, তাই তারাও সেবক। সড়ক পরিবহন শ্রমিক দেশে প্রায় 18 কোটি মানুষের অবিচ্ছেদ অংশ। তারা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নন। এর মতো অবস্থায় আমরা ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক শ্রমিক জনবান্ধব সড়ক পরিবহন আইন চাই। তাই সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আপনাদের মাধ্যমে আমরা গত 23শে মে 2021-এ প্রস্তাবগুলি সংশোধনে জমা দিয়েছি। তা মন্ত্রী পরিষদে ওঠার পূর্বেই মালিক এবং সড়ক পরিবহন বিজ্ঞদের নিয়ে আলাপ আলোচনার মতামতের ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা হোক। অন্যথায় গোটা ব্যাপারটি প্রচলিত প্রবাদের মতো যে অবস্থায় সেই অবস্থা থেকে যাবে এবং বিদ্যমান অবস্থায় উন্নতি হবে না। আমরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমাদের আজকের প্রতিপাদ্য মূলত বিদ্যমান সড়ক পরিবহন আইন 2018 সংশোধন বা সংস্কারের প্রস্তাব আমরা সরকারের নিকট পেশ করেছি। তার ফটোকপি সংযুক্ত করা হয়েছে। আশা করি সড়ক পরিবহন শিল্পের শ্রমিকদের স্বার্থে আপনাদের গণমাধ্যমে প্রকাশ ও বা সম্প্রচার করার সবিনয় অনুরোধ করছি। সাথে সাথে কেন্দ্রীয় মহানগর জেলা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দাবি আদায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। জয় আমাদের হবে ইনশাআল্লাহ। দাবিনামা আজকের জন্য: আগামীকাল থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন শুরু হবে। এ ব্যাপারে লকডাউন জীবন জীবিকা স্তব্ধ হয়ে পড়বে বলে সরকার ঘোষণা দিয়েছে। লকডাউন চলাকালীন সময় জীবন কীভাবে চলবে তার কোনো দিশা দেওয়া হয়নি। আমাদের অতীতের অভিজ্ঞতা বড়ই নিষ্ঠুর। লকডাউন আমাদের কেউ খবরটি পর্যন্ত রাখেনি। আমরা দাবি করছি অনতিবিলম্বে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের সরকারি সহায়তা দান করতে হবে। 2. করোনাকালীন সময় ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের আর্থিক সহায়তা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। 3. করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য পরিবহন শ্রমিকদের টিকা প্রদান সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে হবে। 4. ঘুষ, দুর্নীতি, হয়রানি, নির্যাতন বন্ধ করে পরিবহন শ্রমিকদের অবিলম্বে লাইসেন্স দিতে হবে। 5. মামলা নামে পুলিশে হয়রানি বন্ধ করতে হবে। 6. যে সকল জেলায় অটোরিক্সা, হালকা যান নিবন্ধন বন্ধ আছে তাদের অবিলম্বে নিবন্ধন চালু করতে হবে। এখানে বিদ্যমান আইনে 6 খ বলা হয়েছে 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আমরা সেখানে বলেছি ন্যূনতম 8ম শ্রেণী, সরকার বলেছিল ন্যূনতম 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে কর্তৃপক্ষ অনুমতি 3 চাকা বিশিষ্ট মোটরযান চালানোর ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে অন্যান্য স্বাক্ষর দেন। আমরা বলছি যে এখানে এটা আমরা বলতে চাইছি, সরকার বলছে 8ম শ্রেণী। এখন কথা হলো আমার বয়স হলো 60 বছর। এখন যদি আমি স্কুল দিয়ে সার্টিফিকেট চাই আমাকে দিবে না, কারণ ওই খাতা কলম নয়, মাস্টার নয়। তা আমি এখন কম্পিউটারের সার্টিফিকেট আমি পাবো না। আমার কী হবে? এই জন্য কোনো ব্যাখ্যা নেই। তারপরে বিদ্যমান আইনে 13(2)তে বলা হয়েছে শ্রম আইন 2006 এবং 642 আইন অনুযায়ী লিখিত চুক্তি সম্পাদন নিয়োগপত্র প্রদান ব্যক্তিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে গণপরিবহন চালক হিসেবে নিয়োগ করতে পারবে না বা কোনো ব্যক্তি গণপরিবহন চালক হিসেবে নিযুক্ত হতে পারবে না। আমরা এই দাবিনামার মধ্যে এবং লিখিত বক্তব্যের মধ্যে এই কথাটাই কিন্তু বলেছি। আমাদের এখানে প্রস্তাব হলো গণপরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান না করিয়া উক্ত গণপরিবহন রোড পানি প্রদান করা যাবে না। নিয়োগপত্র ব্যতিরেকে কোনো গণপরিবহন রাস্তায় চলাচল করলে কর্তৃপক্ষ মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে হবে কি? আর নিয়োগপত্র ছাড়া কোনো গাড়ি রাস্তায় আসবে না। বিদ্যমান ধারা 27
2 উপধারা 1 ও 2 এর অধীনে গঠিত কমিটিতে সংশ্লিষ্ট অধিক ক্ষেত্রে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন নিম্নতম একজন করে প্রতিনিধি থাকে। আমরা সেখানে বলেছি অটোরিকশা, হালকাযান, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন ক্যাটাগরির মালিক শ্রমিক প্রতিনিধি থাকতে হবে, কারণ এখানে অনেক ক্যাটাগরি আছে, ট্যাঙ্গলরি, ট্রাক, বাস, লেগুনা, সিএনজি, অটোরিকশা, এই ক্যাটাগরি সমস্ত প্রতিনিধি না থাকলে সেখানে যে আইনটা হয় ওই বাস ট্রাকরাই তারা তাদের সুবিধা মতন এবং তাদের মনের মতন আইনটা প্রণয়ন করে, তাহলে অন্যান্য শ্রমিক যারা মালিক যারা তারা কিন্তু সেই সুবিধাটা তারা পায় না। 35 ধারায় ক্যাটাগরি, মিটার, ভাড়া ইত্যাদি কোনো কন্ট্রাক্টকারী মালিক বা তার প্রতিনিধি প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নির্ধারিত দিন ভিত্তিক জমা আদায় করতে পারবে না। এখন আমরা অনেক সময় শুনে আসছি বা জানি যে নির্ধারিত জমা সে অতিরিক্ত জমা তারা নেয়, কিন্তু শাস্তি দিয়ে এটা কোনো ব্যাখ্যা নেই। আমরা সেখানে বলেছি যদি আদায় করা হয়, মানে অতিরিক্ত জমা যদি আদায় করা হয় তাহলে শাস্তিযোগ্য, সেটা হবে শাস্তিযোগ্য অপরাধ। এই জন্য সরকারের পরিবহন কর্তৃপক্ষ অর্থদণ্ড বা গাড়ির রোড পারমিট বাতিল করতে পারবে, এটা আমরা বলেছি। ধারা 46 পরিবেশ দূষণ ত্রুটিপূর্ণ মোটরযান বিধি চাইলে কোনো ব্যক্তি ত্রুটিপূর্ণ, ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত সড়ক বিধি নিষেধ অরক্ষিত সড়ক বা মহাসড়ক চলাচল অনুযায়ী সড়কে মোটরযান চলাচল অনুমতি প্রদান করবে না। আমরা সেখানে বলি তবে সড়ক দুর্ঘটনা হ্রাস ও যাত্রী সুবিধার্থে অটোরিকশা, হালকাযান, তীব্র চলাচল মহাসড়কে ডিভাইডার ও বাইরে থাকতে হবে। কারণ হলো বাংলাদেশে আপনারা জানেন যে 11 লক্ষ ছোট হালকাযান পরিবহন শ্রমিক আছে, গাড়ি আছে। এই গাড়িগুলি চলাচল করে গরিবরা, এই গাড়িগুলি চলায় গরিবরা, এবং সেখানে স্কুল, কলেজ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং গ্রাম রাস্তা থেকে শহরের রাস্তা যাওয়ার জন্য একমাত্র বাহন। এটা যদি মহাসড়কে সরকার বলেছিল যে বাইরে করবে, আমাদেরকে সেভাবে চিঠিও দিয়েছিল, সেই চিঠিগুলি দিচ্ছে সেই 2018-তে, কিন্তু বাস্তবায়ন নেই। আমরা সবসময় কথা বলে আছি সরকার ঘোষণা দেয় কিন্তু বাস্তবায়ন করে না। যে বাস্তবায়ন করে কোনটা, যেটা শ্রমিকের বিরুদ্ধে যাবে সেটা দ্রুত বাস্তবায়ন করে, যেটা শ্রমিকের পক্ষে আসবে সেটা বাস্তবায়ন করে না। 54 ট্রাস্ট বোর্ড গঠন। ধারা 53-তে উল্লেখিত আর্থিক সহায়তা তহবিল পরিচালনার উদ্দেশ্যে একজন চেয়ারম্যান নিম্নতম একজন সদস্য সম্মানে একটি ট্রাস্টি বোর্ড গঠন করবে, যথা সরকার কর্তৃক মনোনীত পরিবহন সংগঠন বা ফেডারেশনের প্রতিনিধি থাকবে। আমরা সেখানে বলেছি যে সরকার করবে, আমরা দ্বিমত করিনি। আমরা বলছি সেই ট্রাস্টি বোর্ডে যেহেতু আমরা 11 লক্ষ শ্রমিক প্রতিনিধি আছে হালকাযানের, আমাদের বা সব আরও ক্যাটাগরি যে শ্রমিকগুলি আছে তাদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে ওই শ্রমিকরা এবং ওই প্রতিষ্ঠানে যারা আছে তারা সেই সুযোগ সুবিধাগুলি সমানভাবে ভোগ করতে পারবে। 66 মানে 60 নম্বর লাইসেন্স ব্যতীত কোনো মোটরযান চালাবে না। 5 বিধান লঙ্ঘন দণ্ড, কোনো ব্যক্তি 4 ও 5 বিধান লঙ্ঘন করলে তা হলে উক্ত লঙ্ঘন হবে একটি অপরাধ, এজন্য তিনি অধিক 6 মাস কারাদণ্ড 25,000 টাকা অর্থদণ্ড দণ্ড দিবে। আমরা সেখানে বলেছি একটা চালক সে লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে বা লার্নার দিয়ে গাড়ি চালাবে, লাইসেন্স ফেল থাকবে গাড়ি চালাবে, তাদের জরিমানা বা শাস্তি 25,000 টাকা জরিমানা করা তার সম্ভব না। সে তো 25,000 টাকা জরিমানা দেওয়া তার পক্ষে সম্ভব না, বিধায় তার 5,000 টাকা এবং 2 মাসের কারাদণ্ড দেওয়া যেতে পারে। 67-তে ওই লাইসেন্স ড্রাইভিংয়ের হস্তান্তর বা 6 বিধানের লঙ্ঘন দণ্ডিত কোনো ব্যক্তি উপধারা 5-এর বিধান লঙ্ঘন করলে তা হবে উক্ত লঙ্ঘন হবে একটি অপরাধ, 1 মাসের কারাদণ্ড বা 500 টাকা জরিমানা। যেমন একজনের লাইসেন্স দিয়ে অনেক সময় আরেকজনের গাড়ি চালায়, এটাও আমরা বলছি অপরাধ। সেখানে বলা হয়েছে এই জন্য তিনি অনধিক 1,000 টাকা পর্যন্ত দণ্ডিত হবে, কিন্তু তারা জেল বা জেল দেওয়া যাবে। একটা কথা হলো একটা লোকের কয়টা দণ্ড দিবেন, জেলও করবেন আবার জরিমানা দিবেন, এটা তো হতে পারে না। 69 কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত বা নবায়ন বিধিনিষেধ সংক্রান্ত 10 ধারা বিধান লঙ্ঘন দণ্ড, যদি কোনো ব্যক্তি 10 ধারা বিধান লঙ্ঘন করে তাহলে উক্ত লঙ্ঘন হবে একটি অপরাধ, তার জন্য 2 বছর 6 মাস কারাদণ্ড বা 5 লক্ষ টাকা জরিমানা। এখন একটা চালক আপনারা বলেন একটা চালক কি 5 লক্ষ বা লক্ষ লক্ষ টাকা জরিমানা সম্ভব? তাহলে সে গাড়ি চালাবে আমার বা আপনার? তাই সেখানে আমরা বলছি মাত্র 1 লক্ষ টাকা জরিমানা, 1 লক্ষ টাকা এই এবং 20,000 টাকা পর্যন্ত জরিমানা, 1 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে, এটা আমরা করি। 70 ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা প্রত্যাহার বাতিল হইলে কর্তৃপক্ষ লাইসেন্স উপধারা সংক্রান্ত 12 বিধান লঙ্ঘন দণ্ড, যদি ধারা 12 উপধারা 3-এর বিধান লঙ্ঘন করে তাহলে ওই লঙ্ঘন হবে একটি অপরাধ, অনধিক 3 মাস কারাদণ্ড বা 25,000 টাকা জরিমানা। আমরা সেখানে বলেছি বিধান লঙ্ঘন করলে তা হবে একটি অপরাধ, ঠিক আছে, এই জন্য তার জন্য তিনি অধিক 5,000 টাকা দণ্ড দিতে হবে।
কিন্তু কারাদণ্ডটা আমরা এখানে মারতে চাইছি। 80 গণপরিবহন ভাড়ার চার্জ, গণপরিবহন যে ভাড়া চার্জ করে সেটা মালিক করে এবং ওই আরটিসি কমিটি করে। সেখানে যদি দেখা যায় অনেক সময় চালকরা বা কোনো অন্য কেউ তারা অতিরিক্ত জমা নেয়, সেখানে লাইসেন্সের জন্য ড্রাইভারের জন্য পয়েন্ট কাটতে হবে এবং তারে 10,000 টাকা জরিমানা করে। আমরা সেখানে বলেছি 500 টাকা অর্থদণ্ড এবং চালকের 1 পয়েন্ট শুধু পয়েন্ট কর্তন করা যাবে। আমরাও আইন চাই, আমরা আইনি বাইরে এমন আইন করা যাবে না যে আইন প্রয়োগ করা চালকের পক্ষে মানা সম্ভব নয়। 81 কন্ট্রাক্টরি গাড়ি যেটা 6 মাসের, এখানে বলা যে বিধি 35 লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে, 1 পয়েন্ট কাটা যাবে। আমরা সেখানে বলছি 5,000 টাকা অর্থদণ্ড এবং চালকের ক্ষেত্রে 1 পয়েন্ট কর্তন করা যাবে। যেখানে বলছি 50,000, আমরা বলছি 5,000। 85 ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক আইন, সেখানে বলছে মাসের কারাদণ্ড, 10,000 টাকা দণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এক্ষেত্রে 1 পয়েন্ট লাইসেন্সের কাটা কর্তন করা হবে। আমরা সেখানে বলছি 500 টাকা দণ্ড এবং চালকের অতিরিক্ত হিসেবে 1 পয়েন্ট কর্তন করা হবে। যেখানে 10,000 টাকা আমরা বলছি 500 টাকা, কারণ চালকের এর দেওয়া সম্ভব নয়। 87 এখানে বলছি 3 মাসের কারাদণ্ড, 10,000 টাকা উভয়দণ্ড এবং চালক ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে 1 পয়েন্ট কাটে। আমরা প্রস্তাব করেছি 2,000 টাকা থেকে 500 টাকা পর্যন্ত দণ্ড হবে এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত দোষ সুযোগে 1 পয়েন্ট কর্তন করা যাবে। লাইসেন্সে কিন্তু 12টা পয়েন্ট থাকে, যদি 12টা পয়েন্ট কর্তন হয়ে যায় তখন সে 1 বছরের জন্য সাসপেন্ড থাকবে, যে আর 1 বছরের মধ্যে লাইসেন্স করতে পারবে না। 90 পার্কিং, এখন বাংলাদেশে কোথাও কোনো জেলায় আমি জানি কোনো পার্কিং নাই, কিন্তু পুলিশে মামলা দেয় নো পার্কিং। আমরা বারবার বলছি পার্কিং দিয়ে নো পার্কিং করেন, পার্কিং দিবেন না নো পার্কিং মামলা করবে, এটা তো হতে পারে। তারপরেও যেহেতু তারা প্রস্তাব করেছে 5,000 টাকা অর্থদণ্ড এবং অতিরিক্ত পয়েন্ট কাটা, আমরা বলছি 500 টাকা অর্থদণ্ড, লাইসেন্স ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে 1 পয়েন্ট কর্তনের জন্য। দ্রুত বেগে গাড়ি চালানো, দ্রুত বেগে গাড়ি চালাতে এখন বাংলাদেশে একটা রীতি আছে, আপনারা জানেন, যে গাড়ি আসতে চালায় যাত্রী বলে এটা নতুন ড্রাইভার, তুমি কি চালাও, আর দ্রুত চালালে বলে মদ খেয়েছে বা নেশা করে এসে। আমাদের উভয় শাকের করা, দ্রুত চালালেও সমস্যা, আসতে চালালেও সমস্যা। দ্রুত চালালে বলে সে নেশা খাইছে, আসতে চালালে বলে নতুন ড্রাইভার, তুমি আসতে না। এই জন্য যে শাস্তির কথা বলা হয়েছে 5,000 টাকা দণ্ড, জরিমানা, চালকের 1 পয়েন্ট কর্তন। আমরা বলছি 1,000 টাকা দণ্ড এবং 1 পয়েন্ট কর্তন। 92 হল চালকদের সাধারণ নির্দেশনা সংক্রান্ত 49 দণ্ড, যদি কোনো ব্যক্তি ধারায় 1-এর ধারা নির্দেশগুলির প্রথম অংশ কোনো বিধান লঙ্ঘন করে, তা হবে একটি অপরাধ। এই জন্য 3 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা। আমরা বলেছি 2,000 টাকা জরিমানা, 2,000 থেকে 500 টাকা জরিমানা এবং দণ্ড হবে চালকদের ক্ষেত্রে অতিরিক্ত 1 পয়েন্ট কর্তন। এছাড়া ওভারলোডিং, আমাদের ওভারলোডিং যদিও বেশি হয় না, তারপর অনেক সময় দেখা যায় যাত্রী অনুরোধে 4 জন বসে যায়, যাত্রী অনুরোধে সিএনজি বা টিএমএলের 4 জন বসে যায়, সেখানে কিন্তু আমরা বলছি 3 বছর কারাদণ্ড, 3 লক্ষ টাকা জরিমানা। তাই আমরা বলছি 75,000 টাকা জরিমানা অতিরিক্ত আদালত দণ্ডিত বা সম্পূর্ণ আংশিক ক্ষতি দিবে। সেটা হলো ওই যে ওভারলোডিং করে যদি দুর্ঘটনা করে মানুষ হত্যা হয়, মারা যায়, হাত পা ভাঙে, সেখানে আমরা ওটা বলছি যে আমরা 3 লক্ষ টাকা বলছি, আমরা বলছি 75,000 টাকা এবং সেই টাকাটা ভিকটিম দিয়ে তারে দেওয়ার জন্য আইনে বলা হয়েছে। আমরা সেখানে স্বীকার করতেছি ভিকটিম পাবে, কারণ সে ক্ষতিগ্রস্ত হয়েছে। 105 সেটা দুর্ঘটনা কি, সেখানে প্যানেল কোডের কথা বলা হয়েছে। এখন আমরা সেখানে বলেছি 1 লক্ষ টাকা, এখানে আমরা বলছি 5 বছরের কারাদণ্ড, 5 লক্ষ টাকা জরিমানা। আমরা সেখানে বলেছি 1 লক্ষ টাকা কারাদণ্ড, 1 পয়েন্ট কর্তনের জন্য 1 বছরের অধিক জরিমানা করা যাবে, কারাদণ্ড দেওয়া যাবে না। এখানে একটা বিষয় হলো যে প্যানেল কোডের কথা বলা হয়েছে। প্যানেল কোডে আমরা ওখানে বলেছিলাম, এর আগে বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট তো আমরা লিখিত বলেছি যে অ্যাক্সিডেন্টের পরিকল্পনা করে হয় না। এখন অ্যাক্সিডেন্ট মামলাগুলি হতে হবে, অ্যাক্সিডেন্টের মামলা হবে 304(b)। প্যানেল কোডে ওনারা নিয়ে আসতে যাচ্ছে 304(2), 302-তে নিয়ে আসতে চায়। 302-তে নিয়ে আসলে ওই চালকের জামিন হবে না, তার অনেক বড় বড় শাস্তি হবে। আমরা 304(b) চেয়েছি। আচ্ছা, তারপরে 108 চাই 5,000 টাকা জরিমানা এবং নির্ধারিত অতিরিক্ত আদালত তাকে জরিমানা করতে হবে 5,000 টাকা জরিমানা। আমরা বলছি মাত্র 1,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবো। 110 ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার
আমরা বলছি কোনো চালকের ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করা যাবে না। আমরা বলছে যে 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 1, 98 এবং 105 যদি কোনো শাস্তিযোগ্য অপরাধ এই ওয়ারেন্ট ব্যতীত তারা গ্রেপ্তার করতে পারবে। আমরা মনে এটা হলো যে শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে, কিন্তু তারা ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করা যাবে না। ওই ক্ষেত্রে তারা 500 টাকা পর্যন্ত দণ্ড করা যাবে। সেটা হলো অনেক সময় দেখা যায় অনেক চালক গাড়ি পার্কিং করছে, পুলিশ মনে করছে নো পার্কিং বা তার মামলা কাগজ ঠিক নাই, সে কাগজ দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে, সে নিতে অস্বীকার করছে। এইসব ক্ষেত্রে এগুলি হয়ে থাকে। সেখানে আমরা বলছি যদি সে এগুলি করে, এই লঙ্ঘন করে, তাহলে 500 টাকা জরিমানা, তাহলে 100 টাকা জরিমানা, ওয়ারেন্ট ব্যতীত তারা গ্রেপ্তার করা যাবে না। তারপরে একটা সর্বশেষ আমরা যেটা বলছি সড়ক নিরাপত্তা আইন কাউন্সিল, আমরা ওই বক্তব্যে বলেছি নিরাপত্তা কাউন্সিল সেখানে বাস আর ট্রাকের মালিক শ্রমিক থাকে, কিন্তু ছোটো গাড়ি হালকা যানে মালিক শ্রমিক থাকে না। আমরা সেখানে বলেছি যে কোনো সংগঠন বাদ দেওয়া সকল ধরনের পরিবহন শিল্পের নিবন্ধিত মালিক শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে হবে কি ওই আইনটা সবার জন্য প্রযোজ্য হবে এবং সকল সমানভাবে সেই সুফলটা পাবে। এই ছিল আমাদের এই ধারাগুলির সংকলিত ব্যাখ্যা। সকলকে ধন্যবাদ।